বাঙালি জাতি দেশ স্বাধীন হবার পূর্বে ও পরে বারবার যেমন ঐক্যবদ্ধ হয়েছে, তেমনি হোঁচটও খেয়েছে। জাতি দেখেছে এদেশের নেতাদের হিরো থেকে অপমানজনক প্রস্থান, আবার সেই জাতি এখনো বুকে ধারণ করে রেখেছে একজন সাচ্চা দেশপ্রেমিক রাষ্ট্র নায়ক, প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। কারণ জিয়াউর রহমান জাতিকে ঐক্যবদ্ধ করে শুরু করেছিলেন উৎপাদনের রাজনীতি এবং জনগণের গণতন্ত্র। জিয়াউর রহমান জানতেন রাজনীতিবিদদের প্রধান কাজ হলো জনগণের সেবা করা, সাধারণ মানুষের সুখ দুঃখ, বিপদ আপদে পাশে দাঁড়ানো। জিয়াউর রহমান সব ধরনের রাষ্ট্রীয় প্রোটোকল ডিঙ্গিয়ে নির্ভয়ে নির্বিঘ্নে চলে যেতেন সমাজের একেবারে অনগ্রসর মানুষের চাওয়া পাওয়া না পাওয়ার বেদনায় ব্যথিত মনের অনুভূতিগুলো জানা এবং বোঝার জন্য। অতঃপর তাদের কল্যাণে নিজের সর্বশক্তি দিয়ে অগ্রসর হয়েছিলেন বলেই এদেশের রাজনীতিতে জিয়াউর রহমান এক অবিস্মরণীয় এবং অবিসংবাদিত নেতায় পরিণত হতে সক্ষম হয়েছিলেন। পিতার ন্যায় তারেক রহমানও এই দেশের 18 কোটি মানুষের নয়নের মণি হিসাবে আবির্ভূত হয়েছেন। আসলে কেন তিনি সকলের, এই 18 কোটি মানুষের সবচেয়ে প্রিয় নেতা হলেন? দেখেন, আমার দৃষ্টিতে তারেক রহমান একজন বাস্তববাদী, পুর খাওয়া মানুষ। কেন বলছি জানেন? তারেক রহমানের বয়স যখন 5 বছর, জিয়াউর রহমান তখন মুক্তিযুদ্ধে। তখন তিনি দেখেছেন কি ভয়ানক অনিশ্চয়তা এবং উৎকণ্ঠার মধ্য দিয়ে তার মা খালেদা জিয়া দিন কাটিয়েছে। তার বয়স যখন 10, তখন তার বাবা জিয়াউর রহমান কিভাবে 7ই নভেম্বরের বিপ্লবের পর এই যে ক্ষমতার শূন্যস্থান, সেই শূন্যস্থান পূরণ করেছে। তিনি যখন 16 বছর, একেবারে সদ্য কিশোর, তিনি তার মায়ের পাশে দাঁড়িয়ে কফিনে মুড়ানো তার পিতার ক্ষত বিক্ষত লাশ দেখে আঁতকে উঠেছেন। তিনি দেখেছেন কিভাবে তার মা 1981 সাল থেকে 1990 সালের 6 ডিসেম্বর পর্যন্ত গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, দল গঠন করেছেন, দলকে সুসংগঠিত করেছেন এবং ক্ষমতায় গিয়েছেন। তিনি কিন্তু ক্ষমতা থেকে বিরোধী দলের যে স্বাদ, সেটাও দেখেছেন। এমনকি 1/11 যে ভয়ানক নির্যাতন, জেল খাটা, দেশ ত্যাগ এবং সুদীর্ঘ 17 বছর যাবৎ প্রবাসে বসে দলকে চালানোর যে ম্যাজিক, তিনি সেটাও দেখিয়েছেন। তিনি দেখেছেন ছোট ভাইয়ের মৃত্যু এবং বিনা চিকিৎসায় মমতাময়ী মায়ের মৃত্যুর পথযাত্রা। দেখেন, তিনি কিন্তু বিএনপিতে এমনি তারেক জিয়া হয়ে ওঠেন নাই। তিনি সাংগঠনিক পদ যে গ্রহণ, সেটা কিন্তু গণতন্ত্রায়নের মাধ্যমেই নিয়েছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বৈরাচার বিরোধী আন্দোলনের যখন একদম তুঙ্গে, তখন মাঠে ময়দানে সভা সমাবেশে ব্যস্ত বা গ্রেপ্তার আতঙ্কে থাকতেন, তখন তারেক রহমান দলের নেতাকর্মীদের সাথে যোগাযোগ রক্ষা করতেন। তারেক রহমান 1988 সালের বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির প্রাথমিক সদস্য পদ গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিক রাজনীতিতে প্রবেশ করেন। 1990 সালের স্বৈরাচার যে শাসক, স্বৈর শাসক, সেই স্বৈর শাসক হটাও আন্দোলনের মিছিলে সরাসরি উপস্থিত থেকে ছাত্রদলকে পরামর্শ দিয়েছেন এবং দিক নির্দেশনা দিয়ে আন্দোলনকে বেগবান করেছেন। 1993 সালের জুন মাসের সম্মেলনে তিনি বগুড়া জেলার প্রাথমিক সদস্য, বিএনপি সদস্য হন। 2002 সালের 22 জুন অনুষ্ঠিত বিএনপির স্ট্যান্ডিং কমিটির সর্বসম্মতিক্রমে তাকে দলের 1 নম্বর যুগ্ম মহাসচিব হিসাবে পদায়ন করা হয়। 2009 সালের
8ই ডিসেম্বর বিএনপির কাউন্সিলররা তাকে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেন। 8ই ফেব্রুয়ারি 2018 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া জেলে যাওয়ার পর তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তিনি এই যে সাংগঠনিক, তারপরে পুর খাওয়া মানুষ, এরপরেও কিন্তু উনি উন্নত মানবিক চরিত্রের অধিকারী একজন মানুষ। তারেক রহমান মূলত 2005 সাল থেকে বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠান পরিচালনা, অসহায়দের সহায়তা, আন্দোলন সংগ্রামে আহত বা পঙ্গু দলের নেতা কর্মীদের সুচিকিৎসা নিশ্চিত করে আসছেন। তারেক রহমান 2011 সাল হতে বগুড়ার গাবতলী উপজেলার লাঠিগঞ্জের 3 মাথার মোড়ে এতিমদের জন্য একটি মাদ্রাসা পরিচালনা করে আসছেন, যেখানে মাদ্রাসার প্রধান শিক্ষক সহ সকল শিক্ষার্থী দৃষ্টিহীন। বগুড়ার এতিমখানার মতো সারা দেশে আরো প্রায় 5টি এতিমখানার দায়িত্ব নিয়েছেন তারেক রহমান। বিএনপির পাশাপাশি জিয়া রহমান ফাউন্ডেশন, আমরা বিএনপি পরিবার, সমাজের এতিম, বৃদ্ধ, স্বামী পরিত্যক্ত হাজার হাজার অসহায় পরিবারের পাশে কাজ করছে। তাছাড়া তিনি দলীয় 12 জন কর্মীর হাত পা সংযোজনের ব্যবস্থা করেছেন। বিগত আন্দোলন সংগ্রামে যারা প্রাণ দিয়েছেন বা গুম হয়েছেন, এরকম প্রায় 144টি পরিবারকে তিনি প্রতি মাসে ভাতা দিচ্ছেন। এছাড়া গুম খুন হওয়া ব্যক্তিদের পরিবারগুলোর মধ্যে 3 জনের বিয়ের আয়োজন করেছেন নিজ উদ্যোগে। তারেক রহমান অসহায়, অসচ্ছল প্রায় 1.5 শতাধিক শিক্ষার্থীর লেখাপড়ার দায়িত্ব নিজ কাঁধে নেন। তাদের অনেকেই এখন চিকিৎসক, প্রকৌশলী, এমনকি সরকারি বিভিন্ন সংস্থায় উচ্চ পদে চাকরি করছেন। তিনি অনেক দুস্থ পরিবারকে থাকার জন্য ঘর তৈরি করে দিয়েছেন। সর্বশেষ বৈষম্য বিরোধী আন্দোলনে এবং পরবর্তীতে গণ অভ্যুত্থানে নিহত এবং আহত প্রায় 150 জনকে আর্থিক সহায়তা দিয়েছেন। সম্প্রতি স্মরণকালের যে ভয়াবহ বন্যা হলো, এই ভয়াবহ বন্যায় দলের সমস্ত নেতা কর্মীদেরকে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য তিনি কিন্তু হুকুম দিয়েছেন। তিনি প্রশিক্ষিত উন্নয়ন কর্মী তৈরি করার কারিগর। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মতো রাজনীতিকে গ্রাম পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য তিনি পরিকল্পনা করেন এবং সেই পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে তিনি 2005 সালের 4 জানুয়ারি সারা দেশে ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন করেছিলেন। দেশের গুরুত্বপূর্ণ 23টি জেলায় প্রায় লক্ষাধিক ইউনিয়ন প্রতিনিধি 3 মাস ধরে মঞ্চে দাঁড়িয়ে তাদের মনের কথা বলেছেন অকপটে, দলকে দিয়েছেন ন্যায্য মতামত এবং পরামর্শ। তিনি তৃণমূল পর্যায় থেকে তরুণ নেতৃত্ব তুলে এনে রাজনীতিতে এলিট শ্রেণীর আধিপত্য ভেঙে দিয়ে ওই কাজটি করেছেন। তারেক রহমানের রাজনীতির সবচেয়ে বড় গুণ হলো হি ইজ ওপেন টু নিউ আইডিয়াস। তিনি একজন স্বপ্নদ্রষ্ট নেতা। রাষ্ট্র কাঠামো মেরামতের বিএনপির যে রূপকল্প 31 দফা একটা দলিল, যা 2023 সালের ডিসেম্বরে জাতির সামনে তুলে ধরেন নিজস্ব মতামত। এই ভিশনারি রূপকল্পে উল্লেখ আছে যাতে আগামীর বাংলাদেশে আর কোনো ব্যক্তি, এমনকি কোনো প্রধানমন্ত্রী স্বেচ্ছাচারী ক্ষমতার লাইসেন্স না পাওয়ার নিশ্চয়তা, জবাবদিহিতা, আইনের শাসন, মত প্রকাশের অবাধ স্বাধীনতা, বহুত্ববাদ, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি। তিনি সবসময় বলে থাকেন, বাঙালি, অবাঙালি, বিশ্বাসী, অবিশ্বাসী কিংবা সংস্কারবাদী প্রত্যেক নাগরিকের একমাত্র পরিচয় আমরা বাংলাদেশী, যা নাগরিক জাতীয়তাবাদকে সমর্থন করে। তিনি ছিলেন গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের হ্যামিলনের বাঁশিওয়ালা। 2014 সালের ভোটারবিহীন নির্বাচন, 2018 সালের নিশিরাতের নির্বাচন এবং সর্বশেষ 2024 সালের 7 জানুয়ারির আমিডামি নির্বাচনের মাধ্যমে পতিত পলাতক স্বৈরাচার শেখ হাসিনা সরকার দেশ থেকে গণতন্ত্রকে নির্বাসিত করেছিল। তারেক রহমান সেই সুদূরের 8,000 মাইল দূর থেকে দিন রাত পরিশ্রম করে বিএনপিকে সব অঙ্গ সংগঠন,
সকল নেতাকর্মী যে যেখানে ছিল সকলকে ঐক্যবদ্ধ এবং সুসংগঠিত করে বিগত সময়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে রাজপথে মরণপ্রণ লড়াই করেছে। তার ডাকে ২০২২ সাল থেকে ২০২৪ সালের ২৮শে অক্টোবর পর্যন্ত প্রতিটি সভা মহাসমাবেশে লাখ লাখ নেতাকর্মীর উপস্থিতি প্রমাণ করে তিনিই বিএনপির হ্যামিলনের বাসিওয়ালা। দাড়িবাহি ধারাবাহিক আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে মাঠে থাকা বিএনপি সহ সকল রাজনৈতিক নেতৃত্ব হাসিনা সরকারের পতনের পটভূমি তৈরি করেছিল। ছাত্র জনতার গণ অভ্যুত্থান এ যে শেষ বাঁশি সেটা বাজিয়েছে। বিগত আন্দোলনে তার স্লোগান ছিল একটাই, নেতৃত্ব নিন, নেতৃত্ব দিন, যা ছিল মাঠের আন্দোলনের রাজপথ আপনার ধরে রাখার মূল মন্ত্র। তিনি ছিলেন ক্রাইসিস ম্যানেজমেন্ট লিডার। ২০২৪ সালের জুলাই আগস্ট জুড়ে কোটা সংস্কার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম থেকেই তার ভূমিকা তাদের সাথে তিনি কিন্তু সমর্থন করেছেন এবং অধিকার আদায়ে সোচ্চার থাকার জন্য ভিডিও মেসেজ দিয়ে তার সমস্ত নেতাকর্মী এবং এই বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র জনতাদেরকে উৎসাহ করেছেন। বিএনপি ও এর যতগুলা ইউনিট আছে সমস্ত ইউনিটকে সার্বক্ষণিক আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকার নির্দেশ দিয়েছেন। যেমন 18 জুলাই কোটার যৌক্তিক সংস্কার এবং শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে সারা দেশে শান্তিপূর্ণভাবে যে কমপ্লিট লকডাউন বা শাটডাউনের ডাক দেওয়া হয় আন্দোলনকারীরা, সেই আন্দোলনে বিএনপির প্রতিটি নেতা কর্মীকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার নির্দেশ দেন তিনি। সেই সময় তিনি বিনিদ্র রাত অতিবাহিত করে তাদেরকে পরামর্শ দিয়েছেন, দিক নির্দেশনা দিয়েছেন এবং একটার পর একটা বার্তা দিয়ে সংঘবদ্ধ করেছেন। এই আন্দোলনে ছাত্রদল এবং বিএনপির মিডিয়া সেলের ভূমিকা ছিল অপরিসীম। ওই আন্দোলনে ১,৫৮১ জনের মৃত্যু, ১৯,০০০ আহত এবং ৬৬৭ জনের চোখ নষ্টের বিনিময়ে জাতি সিন্দাবাদের বুড়ি থেকে মুক্তি হয়েছে। ৫ই আগস্টের পর থেকে দলের বিশৃঙ্খলা রোধ করার জন্য তিনি স্মার্ট অ্যাকশন নিয়েছেন, যার ফলে আওয়ামী বয়ান যেটা ছিল যে ক্ষমতা হারলে একদিনে ১০ লাখ নেতাকর্মী মারা যাবে, দুপেটিকে নেই। তিনি শক্ত হাতে দলের শৃঙ্খলা রোধ করেছেন এবং প্রতিনিয়ত বক্তব্য নতুনত্ব এবং একের পর এক বাস্তববাদী সংগঠন সিদ্ধান্ত তিনি দিয়েছেন। তার কিছু উক্তি ছিল যে উক্তিগুলি আপনার মনে রাখা উচিত। একটি উদ্যোগ, একটু চেষ্টা এনে দিবে সচ্ছলতা। প্রতিশোধ নয়, এগিয়ে যেতে হবে সমৃদ্ধ বাংলাদেশের পথে। আমাদের গড়ে তুলতে হবে একটা সমৃদ্ধ বাংলাদেশ। এই অগ্রযাত্রার গতি হবে দ্রুত, লক্ষ্য হবে সুনির্দিষ্ট। প্রতিহিংসা নয়, বরং সহযোগিতা। বিভক্তি নয়, বরং ঐক্য এবং সংহতি এখনই এই সময়ের দাবি। আপনি যদি ভয় পান তাহলে আপনি শেষ। যদি রুখে দাঁড়ান তবে আপনিই বাংলাদেশ। I want to build a Bangladesh where there will be no need for such platforms or individuals to assist the needy because no one will be helpless or improvised. Take back Bangladesh. আপনারা আমার এই বক্তব্য শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সবার জন্য শুভকামনা রইল।